আজকে ফিজিক্যাল সায়েন্সের টপিক শব্দ, যেটা আমি আগের দিন ক্লাসে স্টার্ট করেছিলাম। আজকে দ্বিতীয় ক্লাস। দেখো, প্রথম ক্লাসে কিন্তু এই বেসিক শব্দের যে কনসেপ্টগুলো, তরঙ্গের যে কনসেপ্ট, এটা কিন্তু পরিষ্কারভাবে ডিসকাস করা হয়ে গেছিলো। আমি কিন্তু শেষ ক্লাসে সরল দোলগতির রেসপেক্টে পর্যায়কাল, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করেছিলাম। আজকে হেডিং করো নতুন টপিক, খুব গুরুত্বপূর্ণ, শব্দের বেগ। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, শব্দের বেগ। এই শব্দের বেগ দিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। দেখো, আজকের প্রথম টপিক, একটু বাকি আছে এই চ্যাপ্টারটা। আজকে এই চ্যাপ্টার কমপ্লিট করে আমি রাত্রিবেলা এই এই শব্দের ওপর এমসিকিউ দেবো, তোমরা একটু ভালো করে আমাকে সলভ করে দেখিও। আর হরমোনের আমাকে অ্যান্সার কিটা তোমাদের দেওয়ার বাকি আছে, আমি একটু পরে দিয়ে দেবো। দেখো, শব্দের বেগ কাকে বলে আমরা জানি। যে কোনো জিনিসের বেগ বলতে কি বুঝি? যে একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলা হয়। একইভাবে শব্দ কোনো মাধ্যমের মধ্যে দিয়ে একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাই কি বলা হয়? তাকে বলা হয় তার শব্দের বেগ। হ্যাঁ কি না? এবার যেটা কোশ্চেন আসে, খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান, নোট ডাউন করে নাও। যেটা দিয়ে কোশ্চেন আসে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এইটা কিন্তু একদম এমসিকিউর মতো ইনফরমেশান। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ু মাধ্যমে, অর্থাৎ আমরা যে কথা বলছি, বায়ু মাধ্যমে, নোট ডাউন করো, বায়ু মাধ্যমে শব্দের বেগ, বায়ুর মাধ্যমে শব্দের বেগ ইজ ইকুয়াল টু 332 মিটার প্রতি সেকেন্ড। এই ইনফরমেশানকে তোমাদের মনে রাখতে হবে, বুঝতে পারলে? অর্থাৎ আমরা যে কথা বলছি, আমাদের কথা বলতে এটা বায়ু মাধ্যমে যাচ্ছে, হ্যাঁ কি না? তাহলে এই বায়ু মাধ্যমে যে শব্দের বেগ কত? 332 মিটার প্রতি সেকেন্ড। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? এটা কিন্তু মনে রাখা দরকার আমাদের। হয়েছে? এবার এই শব্দের বেগ সংক্রান্ত নিউটনের সূত্র দেখো। নিউটন একটি সূত্র বলে গিয়েছিলেন, নিউটনের সূত্র, যা শব্দের বেগ সংক্রান্ত, অর্থাৎ শব্দের বেগকে আমরা কিভাবে মাধ্যমের বা যার মধ্যে দিয়ে বেগটা প্রবাহিত হচ্ছে তার উপর কীভাবে নির্ভরশীল, এটা কিন্তু আমরা জানতে পারবো। একটা ফর্মুলা লিখে রাখো, নিউটনের সূত্র, যে শব্দের বেগ ইজ ইকুয়াল টু, খুব গুরুত্বপূর্ণ, যে গ্যাসের চাপ বাই মাধ্যমের ঘনত্ব। ওকে, এই যে ফর্মুলা পেলাম, যে শব্দের বেগ ইজ ইকুয়াল √/, গ্যাসের চাপ বাই মাধ্যমের ঘনত্ব, এটাই হচ্ছে নিউটনের সূত্র। তাহলে শব্দের বেগকে আমরা কী দ্বারা প্রকাশ করতে পারি? বেগকে স্মল ভি দ্বারা প্রকাশ করতে পারি। চাপকে কী দ্বারা প্রকাশ করতে পারি? প্রেসার পি। ঘনত্বকে ডি। তাহলে ছোট করে লিখতে গেলে বলতে পারি ভি ইজ ইকুয়াল টু √/, পি বাই ডি। হ্যাঁ কি না? এই যে √/, পি বাই ডি, এটাই হচ্ছে নিউটনের সূত্র। বোঝা গেছে? তবে ভালো করে শুনে রাখো যে পরবর্তী ক্ষেত্রে আরেকজন সায়েন্টিস্ট ল্যাপলাস, এই ল্যাপলাস কী করেছে? এই ল্যাপলাস এই সূত্রটাকে সামান্য পরিবর্তন করেছে, বা কিছুটা সংশোধন করেছে বলতে পারো। সংশোধন করে কি করেছে? একটা যে ধ্রুবককে গুণ করেছে। নোট ডাউন করে একটা পয়েন্ট করে, যে পরবর্তীকালে বিজ্ঞানী ল্যাপলাস এটিকে সংশোধন করেন। ওকে, ল্যাপলাস সংশোধন করে কি করেছেন? লিখে নাও, ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু পি বাই ডি। শুধুমাত্র এই যে কে একটা ধ্রুবক, এই ধ্রুবকটা ইন্ট্রোডিউস করিয়েছেন। ওকে, কোশ্চেন কিন্তু আসে, ল্যাপলাসের যে সংশোধনী ধ্রুবক কে, এর মান কত? লিখে নাও, বায়ু ও দ্বিপরমাণু গ্যাস, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এইসবের ক্ষেত্রে এর মান 1.41। লিখে রাখো, বায়ু ও দ্বিপরমাণু গ্যাসগুলির ক্ষেত্রে এর মান 1.41। দ্বিপরমাণু গ্যাস ব্র্যাকেটে লিখে রাখো, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এগুলো প্রত্যেকটা দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে এর মান 1.41। এর বলতে এখানে কার? এখানে অ্যাকচুয়ালি কে এর মান, কনফিউজ যেন না হয়ে যায়, কে এর মান। তাহলে এটা কিন্তু কোশ্চেন আসতে লক্ষ্য করা যায়। এই কেটায় কি বলি? কেটা হচ্ছে ধ্রুবক, বা বলতে পারি ল্যাপলাস সংশোধনী ধ্রুবক। লিখে রাখতে পারো, নাহলে ভুলে যাবে। কেটাকে বলা হয় কি? ল্যাপলাস সংশোধনী ধ্রুবক। অসুবিধা নেই, এই ল্যাপলাস সংশোধনী ধ্রুবক
কে এর মান কত 1.41। অসুবিধা নেই, হ্যাঁ কি না? তাহলে আমরা আলোচনা কি করলাম, আজকের টপিক আলোচনা করলাম হচ্ছে শব্দের বেগ দিয়ে। তাহলে শব্দের বেগ বায়ু মাধ্যমে মান কত 332 মিটার পার সেকেন্ড। তারপরে পড়লাম নিউটনের সূত্র, সেখানে শব্দের বেগ কী বলেছে, শব্দের বেগ বলেছে √অফ গ্যাসের চাপ বাই মাধ্যমের ঘনত্ব। পরবর্তী ক্ষেত্রে ল্যাপ্লাস এটিকে সামান্য সংশোধন করে একটি ধ্রুবক গুণ করেন, যার মান প্রায় একের কাছাকাছি কিন্তু একের থেকে সামান্য একটু বেশি, যার মাধ্যমে মানে অ্যাপ্রোপ্রিয়েট মানটা আমাদের পাওয়া সম্ভব। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট টপিক দেখো, যে এই যে শব্দের বেগ যে বললাম না, এটা কার কার ওপর নির্ভর করে। ওকে, লিখে নাও যে শব্দের বেগের নির্ভরশীলতা, শব্দের বেগের নির্ভরশীলতা। দেখো আমাকে প্রত্যেকেই প্রায় হরমোনের এমসিকিউ করে পাঠিয়েছো। প্রথম 13টা বাদ দেবে, কেন প্রথম 13টা উদ্ভিদ হরমোন, তারপরেগুলো কিন্তু আমার নোট থেকেই অনেক অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, যারা পারোনি আমি তাদেরকে আজকে একটু পরেই অ্যান্সার কি দিয়ে দেবো, তোমরা অ্যান্সার কি দেখে নিও। এমসিকিউ এর জন্য দুটো সাবজেক্টে আলাদা খাতা বানিও, ফিজিক্যাল সায়েন্স এমসিকিউ, লাইফ সায়েন্স এমসিকিউ। এগুলো পরীক্ষার এক সপ্তাহ আগে এমসিকিউগুলো পড়তে কিন্তু খুব কাজে লাগবে, বুঝতে পারলে? চল দেখো শব্দের বেগের নির্ভরশীলতা। তাহলে প্রথমেই শব্দের বেগ কার উপর নির্ভর করে, 1 নম্বর দিয়ে লেখো চাপ, চাপের উপর নির্ভর করে। ওপরেরটা বলতে এই তো দেখতে পাচ্ছ। চলো তাহলে শব্দের বেগ নির্ভরশীলতা প্রথমে চাপের উপর কীভাবে নির্ভর করে ভালো করে দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ। যদি উষ্ণতা অপরিবর্তিত থাকে তাহলে বায়ুতে শব্দের গতিবেগের ক্ষেত্রে না চাপের কোনো ভূমিকা নেই, বুঝতে পারলে? লিখে রাখো, উষ্ণতা অপরিবর্তিত থাকলে, উষ্ণতা অপরিবর্তিত থাকলে, অপরিবর্তিত থাকলে থাকলে শব্দের বেগ, শব্দের বেগ ভালো করে শোনো, শব্দের বেগ চাপের উপর নির্ভর করে না, নির্ভর করে না। এইটাও কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশান, কোশ্চেন আসতে লক্ষ্য করা যায় যে কোনো কম্পিটিটিভ এক্সামে, যে শব্দের বেগ নিচের কোনটির প্রভাব সম্পূর্ণভাবে মুক্ত। অপশান দেওয়া আছে ঘনত্ব, উষ্ণতা, আর্দ্রতা, চাপ। অ্যান্সার হবে চাপ। কেন? চাপের ওপর নির্ভর করছে না, তবে কন্ডিশান একটা, কী কন্ডিশান? যদি টেম্পারেচার অপরিবর্তিত থাকে বা উষ্ণতা যদি চেঞ্জ না হয়। মনে থাকবে? এসন্ন। চলো এরপরে নোট ডাউন করবে ঘনত্ব। 2 নম্বর ফ্যাক্টর লেখো ঘনত্ব। ঘনত্ব কীভাবে নির্ভর করে দেখো, ভালো করে জেনে নেওয়া দরকার। কোনো 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 গ্যাসীয় মাধ্যমে, ভালো করে শুনবে, কোনো গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ ওই গ্যাসের ঘনত্বের সঙ্গে বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে ব্যস্তানুপাতিক মানে কি বলতে পারবো? কোনো গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ বেশি হয় এবং মানে আর লঘুতে, আর ভারী হলে কি হয়? শব্দের বেগ কম হয়। অর্থাৎ ব্যস্তানুপাতিক মানে ঘনত্ব বেড়ে গেলে, ভালো করে শুনবে, ঘনত্ব যদি বেড়ে যায় শব্দের বেগটা কমে যাবে, ঘনত্ব যদি হ্রাস পায় শব্দের বেগ বেশি হয়ে যাবে। তাহলে লিখে নাও, কোনো গ্যাসীয় মাধ্যমে, কোনো গ্যাসীয় মাধ্যমে, কোনো গ্যাসীয় মাধ্যমে, কোনো গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ, নোট ডাউন করবে, শব্দের বেগ ওই মাধ্যমের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কথাটা নিশ্চয়ই আমরা জানি, দুটো সম্পর্ক হয়, একটা সমানুপাতিক আর একটা ব্যস্তানুপাতিক। সমানুপাতিক বলতে ঘনত্ব বাড়ছে বেগও বাড়ছে, সমানুপাতিক সম্পর্ক। কিন্তু ব্যস্তানুপাতিক মানে ঘনত্ব বেড়েছে কিন্তু শব্দের বেগটা হ্রাস পেয়েছে। তাহলে এটা কী বলতে পারি? তাই বলা যায় যে কোনো মাধ্যমের ঘনত্বের সঙ্গে সম্পর্কটা কী হবে? ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে। বোঝা গেছে? হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে বলবে, কোনো ডাউট থাকলে বলবে আমাকে। ইয়েস অর নো? চলো নেক্সট ফ্যাক্টর নোট ডাউন করবে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, উষ্ণতা। এটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। সায়েন্স, আমি বারবার বলছি, এই পরীক্ষার ক্ষেত্রে কেউ হীনমন্য হয়েও না বা কেউ ভেবো না যে সায়েন্স আর্টস কমার্সের কোনো ভাগ রয়েছে। এখনও পর্যন্ত মানে আগে একটা টাইম পর্যন্ত 2019 পর্যন্ত বেশিরভাগ আর্টসের স্টুডেন্টরাই কিন্তু জিএনএম পড়তে যেত, বুঝতে পারলে? আর পড়ার যে ট্রেনিংয়ের যে ব্যাপার, ট্রেনিংয়ের মধ্যে সায়েন্সের পার্ট থাকলেও তাদের কোনো কিন্তু সমস্যা হতো না। তো এখন অনেক সায়েন্সের কোশ্চেন বা সিলেবাস দিয়েছে বলে সায়েন্সের স্টুডেন্ট একটু হয়তো অ্যাডভান্টেজ পাবে, তবে আর্টসের স্টুডেন্টদের কিন্তু ইকুয়াল সুযোগ রয়েছে, যেহেতু এরা 9-10 লেভেলের। ঠিক আছে, চলো উষ্ণতা।
তাহলে উষ্ণতা কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শব্দের ক্ষেত্রে, ভালো করে শুনে রাখো। বায়ুর উষ্ণতা বাড়লে ঘনত্ব কমে। এবার বলো ঘনত্ব কমলে কী হবে? শব্দের বেগ বাড়বে না কমবে? কী মনে হয়? শব্দের বেগ বাড়বে। তাহলে উষ্ণতা বাড়লে কি হয়? শব্দের বেগ বাড়ে। নোট ডাউন করে নাও, একটার সঙ্গে একটা কোরিলেটেড লিখে নাও। বায়ুর উষ্ণতা বাড়লে ঘনত্ব কমে, হ্যাঁ কি না? এবার ঘনত্ব কমে মানে কি? ঘনত্বের সঙ্গে এর কী সম্পর্ক? বেগের কী সম্পর্ক? ব্যস্তনের সম্পর্ক। তাহলে ঘনত্ব যখন কমে তখন শব্দের বেগ কী হবে? তখন শব্দের বেগ বাড়ে, হ্যাঁ কি না? তখন শব্দের বেগ বাড়ে। একইভাবে বায়ুর উষ্ণতা কমলে ঘনত্ব বাড়ে, ঘনত্ব বাড়লে শব্দের বেগ কমে। ইয়েস অর নো? রেসপন্স করো প্রত্যেকে। কোনো বুঝতে অসুবিধা বলবে আমাকে, হ্যাঁ কি না? বোঝা গেছে? এরপরে একটা পয়েন্ট আমাকে লিখে রাখা দরকার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে তাহলে বলো উষ্ণতা বাড়লে বেগও কী হচ্ছে? বাড়ছে। এই বেগটা কতটা বাড়ছে এটা কিন্তু ইনফরমেশান লিখে রাখো। প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে, প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে, ভালো করে শুনবে, শব্দের বেগ 61 সেন্টিমিটার পার সেকেন্ড বাড়ে। ওকে, এটা কিন্তু আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা এমসিকিউ ফরম্যাটের জন্য ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, তাহলে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য শব্দের বেগ কী হয়? শব্দের বেগ 61 সেন্টিমিটার পার সেকেন্ড বাড়তে থাকে। বোঝা গেছে? কোনো অসুবিধা হলে বলবে আমাকে। হয়েছে তো? চলো, তাহলে 3টে ফ্যাক্টর কী বললাম? চাপ, ঘনত্ব, উষ্ণতা। নেক্সট ফ্যাক্টর কী বলবো? নেক্সট ফ্যাক্টর আর্দ্রতা, দ্যাট ইজ হিউমিডিটি। চলো 4 নম্বর ফ্যাক্টর নোট ডাউন করো, আর্দ্রতা। আর্দ্রতা, ওকে, দেখ আর্দ্রতা কি? আমরা জানি যে বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের মানে পরিমাণটাকে আর্দ্রতা বলা হয়, হ্যাঁ কি না? তাহলে এটা কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে কি হয়? ঘনত্ব কমে। ঘনত্ব কমলে কি হবে? গতিবেগ বাড়বে, হ্যাঁ কি না? লিখে নাও, বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে, জলীয় বাষ্প যদি বেশি থাকে তাহলে কি হবে? তাহলে ঘনত্ব কী হবে? কমবে না বাড়বে? ঘনত্ব কমে। আবার ঘনত্বর সঙ্গে বেগের কী সম্পর্ক বলেছিলাম? ব্যস্ত সম্পর্ক। তাহলে ঘনত্ব কমে মানে অর্থাৎ বেগ কী হবে? অর্থাৎ বেগ হচ্ছে শব্দের বেগ বাড়বে, হ্যাঁ কি না? শব্দের বেগ বাড়বে। বোঝা গেছে? এস অর নো? এটা কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই কারণে যদি তোমাদের প্রশ্ন করা হয় শীতকাল আর গ্রীষ্মকাল এর মধ্যে কোন ক্ষেত্রে শব্দের বেগ বেশি হয়? কোন ক্ষেত্রে শব্দের বেগ বেশি হয়? গ্রীষ্মকালে। কেন গ্রীষ্মকালে বেশি হবে? শীতকালে না গ্রীষ্মকালে? আগে বল, আমি হচ্ছে শব্দের বেগ দিয়ে বলছি, ভালো করে শোনো। ওয়েট, ভেবে নাও শব্দের বেগের একটা কোশ্চেন। কোনটা, শীতকাল না গ্রীষ্মকাল? কোন সময় শব্দের বেগ বেশি? কোন সময় শব্দের বেগ বেশি বলা যাবে? শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ তো বেশি থাকে। শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে? শীতকালে কি জলীয় বাষ্পের বেশি থাকে? তাই কি আমাদের শীতকালে কি মানে উইন্টার লোশন বা ক্রিম অ্যাপ্লাই করতে হয় বেশি থাকার জন্য? শীতকাল তো শুষ্ক, শীতকাল মানে তো শুষ্ক। তাহলে জলীয় বাষ্প কোথায় কখন বেশি থাকে? জলীয় বাষ্প গ্রীষ্মকালে বেশি থাকে, হ্যাঁ কি না? জলীয় বাষ্প বেশি থাকলে ঘনত্ব কম হয়। বা তুমি এটাও তো ভাবতে পারো, দুদিক দিয়ে ভাবতে পারো, ভালো করে শোনো। দুটো ফ্যাক্টর এখানে কাজ করবে। একটা ফ্যাক্টর কাজ করবে জলীয় বাষ্প, সেকেন্ড ফ্যাক্টর কাজ করবে কি? উষ্ণতা, হ্যাঁ কি না? দুটো ঋতুর মধ্যে কোন ঋতুতে উষ্ণতা বেশি? গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে উষ্ণতা বেশি মানে বায়ুর ঘনত্ব বেশি না কম? বায়ুর ঘনত্ব কম। বায়ুর ঘনত্ব কম মানে শব্দের বেগ বেশি না কম? শব্দের বেগ বেশি। কথাটা বোঝা গেল? আবার জলীয় বাষ্প দিয়ে ভাবো, জলীয় বাষ্প গ্রীষ্মকালে বেশি, শীতকাল শুষ্ক, তাই হাত পা ঠোঁট ফেটে যায় আমাদের। তাই গ্রীষ্মকালে জলীয় বাষ্প বেশি, ঘনত্ব কম, উষ্ণতা বেগ বেশি। কথাটা বোঝা গেল, হ্যাঁ কি না? বোঝা যাচ্ছে? আর সব থেকে যদি বেশি বলা হয় যে কোন ঋতুতে বা কোন সময় শব্দের বেগ সব থেকে বেশি, কি বলতে পারি? বর্ষাকাল,
হ্যাঁ কি না? কেন বর্ষাকালে জলীয় বাষ্পের পরিমাণ সব থেকে বেশি থাকে, হ্যাঁ কি না? তাই এতে কি হয়, খুব মানে জোরে জোরে শব্দ শোনা যায়, একটাই কারণ তার বায়ুমণ্ডলে বায়ুতে ঘনত্বটা অত্যাধিক হারে কমে যাচ্ছে, কমে যাওয়ার কারণে কী হয়, শব্দের বেগ বেড়ে যায়। বলো বোঝা গেছে কি না? হ্যাঁ কি না? ফ্যাক্টরগুলো প্রত্যেকের সঙ্গে রিলেট করতে পারছো? এই কিন্তু ছোটো ছোটো খুঁটি খুঁটি কিন্তু কোশ্চেন দেয়। ওকে, চলো নেক্সট নোট ডাউন করবে। এই যে 4টে প্রভাব বললাম বা প্রভাবক বললাম বা নির্ভরশীলতা বললাম, এরপরে একটা জানতে হয় ম্যাক সংখ্যা। কেউ আমাকে বলতে পারে ম্যাক সংখ্যাকে বলে? এটা বলা উচিত, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের কিন্তু বলা উচিত ম্যাক সংখ্যা কী। এই কে বলতে পারে ম্যাক সংখ্যা? হোয়াট ডু মিন বাই ম্যাক নাম্বার, MACC? ম্যাক সংখ্যা বলতে কী বোঝো? কে বলতে পারে? চেষ্টা করো, বলা যাবে ম্যাক সংখ্যাকে বলে? শুনে নাও যে বস্তুর বেগ ও শব্দের বেগের অনুপাতকে ম্যাক নাম্বার বলা হয়। লিখে নাও, লিখে নাও, বস্তুর বেগ ও শব্দের বেগের অনুপাতকে ম্যাক নাম্বার বলে। ওকে, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে, হ্যাঁ কি না? চলো এবার আরেকটা এর সঙ্গে একটা কথা চলে আসে যে সুপারসনিক বেগ কাকে বলে? সুপারসনিক স্পিড বা সুপারসনিক বেগ কাকে বলে? কোনো বস্তুর বেগ যদি শব্দের বেগের চেয়ে বেশি হয় তাহলে সেই বেগকে সুপারসনিক বেগ বলে। লিখে নাও, কোনো বস্তুর বেগ যদি শব্দের বেগের থেকে বেশি হয়, তাহলে তাকে কি বলা হয়? সুপারসনিক বেগ। উদাহরণ বলতে পারবে কেউ? উদাহরণ কেউ বলা যাবে? একটু বুদ্ধি করে বলো। কেউ বলতে পারবে? সুজাতা বলা যাবে? বৈশাখী বলতে পারবে যে সুপারসনিক বেগের এক্সাম্পল? লিখে রাখো, জেট প্লেনের গতিবেগ কোনো কোনো ক্ষেত্রে শব্দের বেগকে অতিক্রম করে যায়, তাই জেট প্লেনের গতিবেগকে কী বলা হয়? জেট প্লেনের গতিবেগকে বলা হয় সুপারসনিক স্পিড। হচ্ছে, হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। হচ্ছে তো? চলো নেক্সট নোট ডাউন করবে শব্দের প্রতিফলন, খুব ইম্পর্টেন্ট। দেখো নোট ডাউন করো, চ্যাপ্টার প্রায় শেষ হয়ে এসছে। শব্দের প্রতিফলন, দেখো যারা ক্লাস মিস করে যাচ্ছ, টুকতে অসুবিধা হচ্ছে, একটু রেকর্ডিং তো আমি দিয়ে দিই, একটু দেখে নিও কিন্তু, ফেলে রেখো না। আর কোনটা দেখাবো বুঝলাম না। হয়েছে? চলো, শব্দের প্রতিফলন কাকে বলে? শব্দের প্রতিফলন বলতে পারবে? শব্দের প্রতিফলন বলতে কি বুঝি আমরা? শব্দের প্রতিফলন কি? এখানে তার প্রতিফলন মানে এখানে তো আর প্রতিফলন ব্যাপারটা সেম, একই জিনিস, যে কোনো কম্পনশীল বস্তু থেকে উৎপন্ন শব্দ যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমের বিভক্তি আপয়িত হয়, আবার তাহলে প্রথম মাধ্যমে ফিরে আসে, তাই কি বলা হয়? শব্দের প্রতিফলন বলে। হ্যাঁ কি না? শব্দের প্রতিফলন কাকে বলে সংজ্ঞা লেখার দরকার নেই, এই যেটা গুরুত্বপূর্ণ লেখা দরকার সেটা হচ্ছে ব্যবহারিক প্রয়োগ। অর্থাৎ কোন যন্ত্রে আমরা শব্দের প্রতিফলনের ব্যবহারিক প্রয়োগ লক্ষ্য করতে পারি? কেউ বলতে পারবে? দেখো তোমরা যে জগতে যাবে বা যে লাইফস্টাইল বিলং করবে, যদি এন্ট্রান্স ক্র্যাক করো, সেখানে কিন্তু এই জিনিসটার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বা ফাংশান রয়েছে। কি বলা যাবে? সেটা হচ্ছে স্টেথোস্কোপ। নোট ডাউন করো, প্রত্যেকেরই গলায় প্রায় ঝুলবে স্টেথোস্কোপ। সেটা হচ্ছে পুরোপুরি শব্দের প্রতিফলনের ব্যবহারিক প্রয়োগ। অর্থাৎ এই যে যন্ত্র কিন্তু শব্দের ব্যবহারের মাধ্যমে বা প্রতিফলনের মাধ্যমে কিন্তু ব্যবহার করা হয়। হচ্ছে, এবার শব্দের প্রতিফলনের ফলে সৃষ্ট একটা বিশেষ জিনিস কি, বিশেষ অ্যাপ্লিকেশান কি? সেটা হলো প্রতিধ্বনি। নেক্সট হেডিং করবে, খুব গুরুত্বপূর্ণ, প্রতিধ্বনি আমরা কোথায় শুনতে পাই? প্রতিধ্বনির ইংলিশ টার্ম কি? দ্যাট ইজ ইকো মানে প্রতিধ্বনি কাকে বলে? কে বলবে? প্রতিধ্বনি কি? বলা উচিত বলো। যে কোনো বড় জায়গায় বা কোনো জায়গায় যখন আমরা কোনো কিছু আওয়াজ করি বা কোনো শব্দ করি, সেটাকে একাধিকবার আমরা শুনতে পাই।
হ্যাঁ কি না? তাহলে একাধিক ভার যদি শোনা যায় তাহলে সেটাকে কি বলা হয়? সেটাকেই বলা হয় তার প্রতিধ্বনি। তুই পাহাড় এরিয়ায় বা কোনো জায়গায় গেলে এমনকি ফাঁকা ঘরের মধ্যেও শুনতে পাওয়া যায়, এ কী বলা হয়? ইকো বা প্রতিধ্বনি। কোনো অসুবিধা নেই। এবার যে কোশ্চেনটা আসে, যে ভালো করে শুনবে, কোনো শব্দের প্রতিধ্বনি শুনতে হলে শুনতে হলে ন্যূনতম দূরত্ব কত হওয়া উচিত? কেউ জানো? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 17 মিটার একদমই ঠিক, তবে এক্স্যাক্টলি ভ্যালু বলতে গেলে কত বলবো? 16.6 মিটার। নোট ডাউন করো। শব্দের প্রতিধ্বনি নোট ডাউন করবে। শব্দের প্রতিধ্বনি শুনতে হলে, শব্দের প্রতিধ্বনি শুনতে হলে উৎস থেকে শ্রোতার ন্যূনতম দূরত্ব, ন্যূনতম বলতে মিনিমাম ডিস্টেন্স, ন্যূনতম দূরত্ব 16.6 মিটার হওয়া প্রয়োজন। অপশানে যেমন থাকবে সেরকম লিখবে। যদি তোমাদের 17 মিটার থাকে 17 মিটার লিখবে, যদি প্রপার 16.6 থাকে তাহলে সেটা লিখবে। ওকে, তাহলে শ্রোতার দূরত্ব ন্যূনতম 16.6 মিটার হওয়া প্রয়োজন। কোনো সমস্যা নেই? হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলবে আমাকে, এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবার চলে এসো যে প্রতিধ্বনির ব্যবহারিক প্রয়োগ। আমরা তো আগে দেখলাম প্রতিফলনের ব্যবহারিক প্রয়োগ, তাহলে প্রতিধ্বনির কী প্রয়োগ হতে পারে? কেউ বলতে পারবে? একটা অন্তত অ্যাপ্লিকেশান তোমরা বলো শুনি। আমি মোটামুটি 3টে উল্লেখ করব। বলো একটা অন্তত শুনি, কে বলতে পারে প্রতিধ্বনিকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি? বলো, পারা যাবে। ফার্স্ট, সমুদ্রের গভীরতা নির্ণয়। নোট ডাউন করো, সমুদ্রের গভীরতা নির্ণয়। ওকে, সেকেন্ড কি বলতে পারি? সেকেন্ড বলতে পারি যে বিমানের উচ্চতা নির্ণয়, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে কতটা উঁচু দিয়ে কোনো বিমান উড়ে যাচ্ছে সেই বিমানের উচ্চতা নির্ণয়। আর থার্ড কি করতে পারি? থার্ড করতে পারি যে বায়ুতে শব্দের বেগ নির্ণয়। বায়ুতে শব্দের বেগ নির্ণয়। এই সমস্ত কাজগুলো করার জন্য কিন্তু আমাদের এই প্রতিধ্বনিকে ব্যবহার করতে হতে পারে। ওকে, প্রতিধ্বনি ছাড়া কিন্তু আমরা এগুলো শুনতে পারবো না। বোঝা গেছে? হ্যাঁ কি না? চলো, এই গেল হচ্ছে প্রতিধ্বনি। নেক্সট আমরা কিছু টার্ম পড়বো, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে একটা সুর আর একটা স্বর। এই সুর আর স্বর কথাটা আমরা বারবার শুনি, যারা গান তোমরা অনেকেই জানো, অনেকেই শিখেছো। সেখানে সুর স্বর ব্যাপারটা আমরা ইউজ করি। কাকে বলে সুর, কাকে বলে স্বর? সুরের ইংলিশ কি বলতে পারবে? সুরের ইংলিশ কি? সুরের ইংলিশ হলো টোন। কোনো অসুবিধা নেই। সুরের ইংলিশ কি? সুরের ইংলিশ টোন। কাকে বলে সুর? কেউ বলতে পারবে? সুর কি? দেখো, ভালো করে শুনবে। একটি মাত্র নির্দিষ্ট কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে সুর বলে। বোঝা গেছে? চলো নোট ডাউন করে নাও। একটি মাত্র নির্দিষ্ট কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে সুর বলে। কোশ্চেন আসে কিন্তু। বোঝা গেছে? একইভাবে তুমি জিজ্ঞেস করে স্বর কি, স্বরের ইংলিশ কি, কে বলতে পারবে? স্বরের ইংলিশ হচ্ছে টোন। সরি, ভুল বললাম। স্বরের ইংলিশ হচ্ছে নোট, টোন হচ্ছে সুর, আর স্বর হচ্ছে নোট। দেখো, কাকে বলে স্বর? ভালো করে শুনে রাখো। একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট সুরের মিলনে যে বিশেষ শব্দ উৎপন্ন হয় তাকে স্বর বলে। হ্যাঁ কি না? লিখে রাখো, একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট কোনো সুরের মিলনে যে শব্দ উৎপন্ন হয়, সুরের মিলনে যে শব্দ উৎপন্ন হয়, ওকে, তাই কি বলে? তাকে বলে স্বর। এই সুর কাকে বলে, স্বর কাকে বলে, এটা দিয়ে কিন্তু কোশ্চেন আসতে লক্ষ্য করা যায়। বোঝা গেছে? হ্যাঁ কি না? ভালো করে বলো, খুব অসুবিধা হলে বলবে আমাকে। এবার এই দুটোর উপর ভিত্তি করে, সুর আর স্বরের উপর ভিত্তি করে আমরা শব্দকে না দুটো ভাগে ভাগ করি। কি কি? কোনটা বলো? স্বরের এই যে বললাম নোট, NOTE নোট। স্বরের ইংলিশ NOTE নোট, আর এটা হচ্ছে TONE টোন। সুরের হচ্ছে টোন আর স্বরের হচ্ছে নোট। হ্যাঁ কি না? হয়েছে? চলো নেক্সট নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ আমাদের লাস্ট টপিক প্রায়, যে এই যে সুর আর স্বরের ওপর ভিত্তি করে
কোনো শব্দকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? ভালো করে শুনে নাও। সুর ও স্বরের উপর ভিত্তি করে কোনো শব্দকে আমরা দুভাগে ভাগ করতে পারি। কি কি? একটা সুর যুক্ত শব্দ, একটা সুর বর্জিত শব্দ। এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নোট ডাউন করো, দুদিকে দুটো নোট ডাউন করবে। একদিকে লেখো যে সুর যুক্ত শব্দ, সুর যুক্ত শব্দ। আর একটা কি? আর একটা হচ্ছে সুর বর্জিত শব্দ, আর একটা সুর বর্জিত শব্দ। সুর যুক্ত শব্দ, সুর বর্জিত শব্দ। তাহলে সুর যুক্ত শব্দ কাকে বলে? দেখো, যেটা প্রথমেই এটা মনে করতে পারি, যেটা আমাদের শোনার জন্য একটা মানে শ্রুতি মধুর বা শ্রুতি সুখকর, সেটাই হচ্ছে সুরযুক্ত শব্দ। আর যেটা শ্রুতি কটু, শুনতে ভালো লাগছে, অস্বস্তি হচ্ছে, সেটা সুর বর্জিত। তাহলে ভালো করে শুনে রাখো, যে ক্ষেত্রে কোনো যে কম্পন, কম্পন যদি নিয়মিত, পর্যায়বৃত্ত ও ধারাবাহিক হয়, তখনই এই প্রকার শব্দ উৎপন্ন হয়। লিখে রাখো, সনকের কম্পন, সনক বলতে যা কম্পন সৃষ্টি করে, সনকের কম্পন যদি নিয়মিত, ধারাবাহিক ও পর্যায়বৃত্ত হয়, তবে যে শব্দ উৎপন্ন হয় তাকে সুরযুক্ত শব্দ বলে। আর সুর বর্জিত কখন? যদি সনকের কম্পন যদি অনিয়মিত, ক্ষণস্থায়ী ও অপর্যায়বৃত্ত হয়, তখনই এই সুর বর্জিত শব্দ উৎপন্ন হয়। বোঝা গেছে? এবার আমাদের যেটা জানার দরকার, সুর বর্জিত বলতে যেটা কখন উৎপন্ন হয়? যখন কোনো গাড়ির হর্ন বা একসঙ্গে অনেকগুলো কোনো ট্রান্সপোর্টের আওয়াজ, কোনো কারখানার চিমনি থেকে আওয়াজ, বা কোনো দূষণ বা শব্দ দূষণের ফলে যেগুলো উৎপন্ন হচ্ছে, সেগুলো প্রত্যেকটা কি সুর বর্জিত। বা একসঙ্গে অনেক মানুষ কথা বললে বা বাজারের যে আওয়াজ, সেগুলো সুর বর্জিত। সুরযুক্ত বলতে কি গান বা আমাদের নর্মালি ভালোভাবে কথা বলা, প্রত্যেকটা সুরযুক্ত। যদি কোনো কথার মানে এই ব্যাপারগুলো ধারাবাহিক, নিয়মিত, পর্যাবৃত্ত হয়ে থাকে, তো বেশিরভাগ ক্ষেত্রে ভালো গান, এগুলো সুরযুক্ত শব্দের এক্সাম্পল। এবার এই সুরযুক্ত শব্দের আবার তিনটে বিশেষ বৈশিষ্ট্য আছে। এই তিনটে বৈশিষ্ট্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কি কি? একটা প্রাবল্য বা তীব্রতা, প্রাবল্য বা যেটাকে বলি আমরা তীব্রতা, ফার্স্ট পয়েন্ট বৈশিষ্ট্য। সেকেন্ড বৈশিষ্ট্য কি? তীক্ষ্ণতা। আর থার্ড বৈশিষ্ট্য কি? থার্ড বৈশিষ্ট্য হচ্ছে গুণ বা জাতি। ওকে, এই তিনটে কি? সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য। ভালো করে শুনবে, কার বৈশিষ্ট্য? সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য। কোনো বোঝা গেছে? হ্যাঁ কি না? এটা কিন্তু আমাদের যথেষ্ট ইম্পর্টেন্ট। এভাবে কিন্তু আমাদের মানে ভালো করে প্রত্যেকটা পয়েন্ট মনে রাখতে হবে। তো এই তিনটে পয়েন্টের মধ্যে ফার্স্ট হেডিং করো প্রাবল্য। কাকে বলে প্রাবল্য? ভালো করে শুনবে, খুব গুরুত্বপূর্ণ। প্রাবল্য হচ্ছে কোনো বিস্তারের মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ যতটা জায়গা অতিক্রম করে, তার শব্দশক্তির পরিমাণটাই কি বলা হয়? তার প্রাবল্য বলা হয়। তাহলে লিখে রাখো, জাস্ট এইটুকু লিখে রাখো, মোট শব্দশক্তির পরিমাণ, এটাই কি? এটাই হলো তার প্রাবল্য। মনে থাকবে, প্রাবল্য কি? যে কোনো শব্দ আওয়াজ হওয়ার পরে বা কিছু হওয়ার পরে যতটা যতটা শব্দশক্তি ব্যয় করা হয়, তাকেই তার কি বলা হয়? তাকেই তার বলা হয় প্রাবল্য। হ্যাঁ কি না? বোঝা গেছে? এটা কি যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই প্রাবল্যের সঙ্গে যেটা আমাকে জানার প্রয়োজন, যে এই প্রাবল্য কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এর কিন্তু ছোটো ছোটো পয়েন্ট আছে, খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট লিখে রাখো সনকের আকার। একটা মন্দিরে একটা ঘন্টা আছে, সেই ঘন্টার আকারটা ছোট, সে যেমন আওয়াজ করবে, একটা বড় ঘন্টার আকারটা আওয়াজ তার থেকে বেশি করতে পারে বা আওয়াজটা অন্যরকম উৎপন্ন করতে পারে। তাহলে সনকের আকারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বর পয়েন্ট, সনক থেকে শ্রোতার দূরত্ব। সনক থেকে শ্রোতার দূরত্ব। 3 নম্বর পয়েন্ট নোট ডাউন করবে, মাধ্যমের ঘনত্ব। 4 নম্বর পয়েন্ট করবে যে মাধ্যমের গতি। ওকে,
এর ওপর কিন্তু এই চারটে পয়েন্টের ওপর কিন্তু প্রাবল্য নির্ভর করে। বোঝা যাচ্ছে? হ্যাঁ কি না? অসুবিধা নেই তো? চলো নেক্সট 2 নম্বর পয়েন্ট করবে যে তীক্ষ্ণতা। কাকে বলে তীক্ষ্ণতা, বা তীক্ষ্ণতা বলতে আমরা কি বুঝি? আমরা তীক্ষ্ণ শব্দটাকে বিভিন্নভাবে ব্যবহার করি, তবে শব্দের ক্ষেত্রে তীক্ষ্ণতা বলতে কি একটু জেনে নেওয়া দরকার। কাকে বলে তীক্ষ্ণতা, ভালো করে শোনো। যে সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের জন্য চড়া সুরকে অন্য সুর থেকে পৃথক করা যায়। ভালো করে শুনবে, চড়া সুরকে অন্য সুর থেকে পৃথক করা যায়। বোঝা গেল? চলো নোট ডাউন করবে যে সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের জন্য একটি সুরকে অপর সুর থেকে পৃথক করা সম্ভব, অপর সুর থেকে আলাদা করা যায়। ওকে, তাই কি বলতে পারি? তাকে তার তীক্ষ্ণতা বলি। এবার এই যে আমরা কথা বলছি, আমরা ধরো ফোনে কেউ আননোন নাম্বার ফোন করলো, আমরা কোনো গলা শুনে কাউকে বুঝতে পারছি যে এটা এ ফোন করছে, বা কারোর আওয়াজ যদি কেউ আমাকে অন্ধকারেও কেউ ডাকে, তার আওয়াজ চিনে যাওয়া, বা 2-3 জন বন্ধু একসঙ্গে আছে, ডাকলো, কার কোনটা ভয়েস আমার যে চিনতে পারা, এই যে ভয়েস একসঙ্গে 4-5 জনের প্রত্যেকের ভয়েস আলাদা, এইটা কার ওপর নির্ভর করে? এটা তীক্ষ্ণতার ওপর নির্ভর করে। এটা কিন্তু কোশ্চেন আসে। কথাটা বুঝতে পারলে যে তীক্ষ্ণতার উপর আমাদের কি হয়, আমাদের হচ্ছে প্রত্যেকটা ডিপেন্ড করে যে মানুষের ভয়েস কেমন হবে। হচ্ছে? হ্যাঁ কি না? এবার ভালো করে নোট ডাউন করো। গুণ বা জাতি, এই গুণ বা জাতিটা মানুষের স্বর বা এমনি আওয়াজের ক্ষেত্রে ব্যাপারটার সঙ্গে সম্পর্কিত নয়। এটা মেনলি কি, এটা বাদ্যযন্ত্র থেকে উৎপন্ন একই প্রাবল্য ও একই তীক্ষ্ণতাযুক্ত যদি সুরগুলোকে পৃথক করা হয় যে বৈশিষ্ট্যের মাধ্যমে, তাকে বলা হয় গুণ বা জাতি। ওকে, লিখে নাও। যে বৈশিষ্ট্যের মাধ্যমে বাদ্যযন্ত্র থেকে, আমরা বিভিন্ন বাদ্যযন্ত্র ইউজ করি, বাদ্যযন্ত্র থেকে উৎপন্ন একই প্রাবল্য ও তীক্ষ্ণতা বিশিষ্ট সুরগুলিকে পরস্পর থেকে পৃথক করা যায়। ওকে, তাই কি বলা হয়? তাকে বলা হয় গুণ বা জাতি। ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ কি না? হয়েছে না হয়নি? বোঝা গেছে? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। এই গেল আমাদের টোটাল যতটুকু বললাম, এটা কিন্তু একদম শব্দের আলটিমেট টপিক। তোমরা যে পরীক্ষায় দাও না কেন, আজকে এএনএম জিএনএম বল, এন্ট্রান্স পরীক্ষা বলো, বা পরবর্তী ক্ষেত্রে কোনো কম্পিটিটিভ এক্সাম বলো, তোমরা যে এক্সামই দাও না কেন, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই শব্দের এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হয়েছে? তবে লাস্ট আমাদের একটা পয়েন্ট বাকি আছে, একটু এক্সট্রা, একটু ডেপথলি, যেটা তোমাদের 9-10-এর সিলেবাসে নেই, 11-12-এ আছে, তবে একটু বলে রাখা দরকার। হচ্ছে ডপলার ক্রিয়া। নোট ডাউন করবে, লাস্ট পয়েন্ট আজকের, ডপলার ক্রিয়া। এই ডপলার ক্রিয়া কি, ভালো করে শুনে নাও। এটা অ্যাকচুয়ালি সায়েন্টিস্টের নাম অনুযায়ী এই ডপলার কথাটা ইউজ করা হয়েছে, ভয় পাওয়ার দরকার নেই। এটা মানে ভালো করে শুনে রাখো যে 1842 সালে অস্ট্রিয়ার একজন পদার্থবিদ খ্রিস্টিয়ান ডপলার, ওনার নাম অনুসারে এইটা বলা হয়েছে। এটা কী ব্যাপারটা বলা হচ্ছে, ভালো করে শোনো। যদি কোনো ক্ষেত্রে তরঙ্গের উৎস ও শ্রোতার মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে, ভালো করে শুনবে, আপেক্ষিক গতি থাকে, তখন শ্রোতা তরঙ্গের কম্পাঙ্কের যে আপাত পরিবর্তন লক্ষ্য করবে, তাকে বলে ডপলার ক্রিয়া। তোমাদের আমাকে বুঝতে অসুবিধা হলো, ভালো করে শোনো। আপেক্ষিক গতি বলতে কি, ধরো তুমি কোনো রেল স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো, ট্রেনটা একটা কোনো থ্রু ট্রেন বা কোনো এক্সপ্রেস ট্রেন বা কোনো লোকাল যাই বলো, সে হুইসেল বাজিয়ে আসছে। তাহলে ও একটা হুইসেল বাজিয়ে আসছে, ট্রেনের ইঞ্জিন থেকে আওয়াজ উৎপন্ন হচ্ছে, তাহলে ও আস্তে আস্তে এগিয়ে আসছে, মানে ওর স্থান পরিবর্তন হচ্ছে, বা আওয়াজটা গতিশীল। হ্যাঁ কি না? তাহলে তুমি তো স্থির আছো একটা জায়গায়, তুমি আওয়াজটা বিভিন্ন ধরনের শুনবে না একই রকম শুনবে? একই রকম শোনার কোনো প্রশ্নই ওঠে না। যত কাছে আসবে তীব্রতা বাড়বে,
আবার যখন ছেড়ে চলে যাবে তখন আবার তীব্রতা অন্যরকম শোনাবে। তাহলে এই যে ব্যাপারটা, যে যদি কোনো উৎপন্ন কোনো জায়গা থেকে যার সময়ের সঙ্গে সঙ্গে ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে, অর্থাৎ গতি রয়েছে, তাহলে যে পরিবর্তন অনুভব করা হবে তাকেই বলা হয় ডপলার ক্রিয়া। হচ্ছে সেটা সংজ্ঞা লিখে রাখো। কোনো তরঙ্গের তরঙ্গ বলতে শব্দ একটা তরঙ্গ আমরা জানি, কোনো তরঙ্গের উৎস ও, ভালো করে শুনবে, শ্রোতার মধ্যে, কোনো তরঙ্গের উৎস ও শ্রোতার মধ্যে আপেক্ষিক গতি থাকলে শ্রোতা যে আপাত পরিবর্তন কম্পনের কথা উল্লেখ করো, কম্পনের আপাত পরিবর্তন অনুভব করবে তাকে কি বলা হয়? সেই ঘটনাকেই বলা হয় হচ্ছে ডপলার ক্রিয়া। জাস্ট এইটুকু মনে রেখো। বুঝতে পারলে? হ্যাঁ কি না? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু খুব আসে। ওকে, আজকে যে তোমাদের এমসিকিউ দেবো তোমাদের, সেখানেও 2-3টে কোশ্চেন কিন্তু ডপলার ক্রিয়া থেকে আছে। পারলে করবে, না করলে কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো, মানে অ্যান্সার কি দিয়ে দেবো, দেখে নিও। বলো, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। ইয়েস অর নো বোঝা গেছে? হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে প্রশ্ন করতে পারো। হয়েছে? চলো তাহলে, এই হলো আমার টোটাল টপিক, যেটা শব্দ আমি আরম্ভ করেছিলাম, 2টো ক্লাস নিয়ে শেষ করলাম। নেক্সট বৃহস্পতিবারের ক্লাসে আমি ম্যাথের কোনো টপিক স্টার্ট করব। ওকে, ম্যাথের আমি হোমওয়ার্ক দেওয়া বাকি আছে, টাইম অ্যান্ড ডিস্টেন্সের হোমওয়ার্ক দিয়ে ম্যাথের কোনো টপিক স্টার্ট করব। ঠিক আছে, চলো তাহলে আজকে এতটাই। ভালো করে তোমরা পড়ে নাও। নেক্সট এক্সামের শিডিউল শনিবার নেবো কি রোববার নেবো আমি তোমায় জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো।